আমরা কেন নেচার বেস সলিউশনটা এখন বেশি কথা বলি, কারণ আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীটি আসলে আগের মতো নেই। পৃথিবী পরিবর্তন হয়েছে, যদিও সমাজ এবং পৃথিবী পরিবর্তনশীল, তারপরেও আমরা বলবো যে আমরা আসলে এখন ওই যে শিল্পায়ন এবং শহরায়ন বা নগরায়নের মধ্যে পড়ে আমরা যেই প্রযুক্তিগত দিকে ঝুঁকে গেছি এবং যেই প্রযুক্তিটা আসলে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে। এবং সেই জন্যে আমরা শুনি যে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সমস্যা, এই বিষয়গুলি অনেক শুনি। এখন এটা শুধু সমস্যা বললে আমাদের আসলে সমাধানটা আসবে না, আমাদের তো সলিউশনও বের করতে হবে। অর্থাৎ আমাদের এর বাইরে এমন কি করলে আমরা মনে করি যে এই পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে বা আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, আমাদের যেই প্রাকৃতিক ঐতিহ্য সম্পদ আছে সেই প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন বা গবেষকরা প্রত্যয় আবিষ্কার করেন। এবং নেচার বেস সলিউশনস ওরকম একটা, যদিও আমরা বহুদিন ধরে জানি যে আমাদের যে লোকায়ত জ্ঞান আছে, বিশেষ করে বাংলাদেশের, সেই লোকায়ত জ্ঞান নিয়ে আমরা আসলে দুর্যোগের সাথে বহুদিন ধরে টিকে থাকি। জলবায়ু পরিবর্তনের যেই জড়িত যেই দুর্ভোগ আছে সেটার সাথে আমরা সবসময় খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি, যেটা যুগ যুগ ধরে দেখা গেছে। তো এই জন্যই আমি এটা বললাম যে যদিও প্রত্যয়টা ঠিক প্রকৃতি সংশ্লিষ্ট যে সমাধান, যেটা আমরা দুর্যোগ সহিষ্ণুতা থেকে বের করেছি, রেজিলিয়েন্ট, তো সেটা আসলে কি বিষয়টা, তো আমরা সবাই দেখছি যে আসলে যাতে আমাদের যে বিভিন্ন প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শুধু মানব প্রজাতির কথা চিন্তা করলে হবে না। আমরা জানি যে আমাদের অন্যান্য প্রজাতিও আছে, কিন্তু বিশেষ করে নেচারে যারা প্রকৃতি ধ্বংস করছে আবার বেশি নেচারকে ভোগ করছে, প্রকৃতিকে, তারা হচ্ছে মানুষ। সেই জন্য তাদের ভালোটাই মনে হয় চিন্তা করা হয়, তাদের ওয়েলবিং যেটা আমরা বলেছি তাদের। তো যেহেতু সমাধানটা তারা যদি করে থাকেন, তারা কিন্তু প্রকৃতিকে ব্যবহার করেও করে থাকবেন। সেই জন্যই বিভিন্ন কার্যক্রম, যেটাকে আমরা নেচার বেস সলিউশন বা প্রকৃতিগতভাবে আমরা যেটা করে থাকি, সেটাকে আসলে আমরা এই সমাধানটা বলছি, প্রাকৃতিক সমাধান। সো আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের জন্য সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের বা অন্যতম একটা দেশ, কিন্তু বাংলাদেশেরও আবার কিছু এলাকা আছে যার মধ্যে আমরা ভালনারেবল বা নাজুক হিসেবে বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে কোস্টাল জোন বা উপকূলীয় অঞ্চলকে। এটা সবাই জানে, কারণ তাদের ওখানে নানা ধরনের দুর্যোগ আছে। শুধু ঘূর্ণিঝড় আমরা জানতাম, কিন্তু এখন আমরা জানি যে সেখানে আরও অন্যান্য দুর্যোগ, বিশেষ করে সেখানে যে লবণাক্ততা বেড়ে গেছে, যেখানে ফসল হয় না। আমরা মধ্য 90-এ দেখেছি যে মানুষের যে লাইভলিহুড, সেই লাইভলিহুডটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে, এবং অন্যান্য মেজারও ব্যবস্থাও তারা নিচ্ছে বিভিন্ন জায়গায়। এবং অনেক অনেক প্রকল্প আছে, আমরা বলি যে প্রকল্পগুলি একদম ফ্লাডেড হয়ে গেছে, ওইখানে তাদের কি করা যায়। তো জীবিকা নির্বাহের জন্য কেন নেচার বেস সলিউশনটা প্রয়োজন, তো আমরা গবেষণায় দেখেছি বা আমরা পেয়েছি, গবেষকরা দেখিয়েছেন যে আসলে নেচার বেস সলিউশনস ঠিক টেকসই যদি না হয়, সেটাকে আমরা নেচার বেস বলতে পারি না। এখন আমাদের কিছু কাঠামোগত এবং কিছু অকাঠামোগত দিক আছে। কাঠামোগত দিক থেকে যদি আমরা লার্জ স্কেল বা ব্যাপক আকারে বলি, তাহলে দেখবেন যে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অফ টাইডাল রিভার ফ্লাড, এই একটাকে নেচার বেস বলা হয়, যে যাতে আমরা টেকসইভাবে বন্যাকে মোকাবেলা করতে পারি। আরেকটাকে বলা হয় যে আমাদের অ্যাফরেস্টেশন, প্ল্যান্টেশন এবং ফরেস্ট্রি এক না, আপনারা অনেক ভালো জানবেন রিসার্চ ইনিশিয়েটিভস থেকে। কিন্তু তারপরেও যেহেতু আমাদের বন্য শূন্যতা হচ্ছে এবং প্রকৃতি থেকে আমরা ভারসাম্য হারিয়ে ফেলছে, দেখা গেছে যে সাইক্লোনিক যে স্টর্ম সার্জ আছে, যেহেতু আমাদের প্রাকৃতিক বেষ্টনী যে সুন্দরবন,
সেই বনাঞ্চলও আমরা হারিয়ে ফেলেছি, সেই জন্য অ্যাফরেস্টেশনের কথা বলা হয়েছে। এবং এই দুইটাকে দেখা গেছে যে ঘূর্ণিঝড়ের যে তীব্রতা সেটি রক্ষা করতে না পারলেও কিছু উপকার করছে। কিন্তু আমরা অনেক ধরনের সমস্যাও এই সব জায়গায় দেখেছি। একটা হচ্ছে যে অনেক কিছু, যে প্রযুক্তিগত দিক আছে, সামাজিক আছে, প্রাতিষ্ঠানিক আছে। এই চ্যালেঞ্জেসগুলি আমরা প্রতিবন্ধকতাগুলি দেখছি যে এই দুটি মাত্র মেজারকে তারা বড় মাপের দেখছেন, অর্থাৎ ম্যাসিভ স্কেলে হয়েছে, নেচার বেস সলিউশন বলা হচ্ছে, কিন্তু সেখানেও অনেক সমস্যা আছে। এখন আমরা আমাদের টাইটেলে আছে জেন্ডার ইস্যুটা। কেন আমরা জেন্ডারের কথা বলবো? এটার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেমন নিকি নেলসনের বই আছে বা আমাদের অনেকেরই লেখালেখি আছে, আপনাদেরও অনেক প্রচুর গবেষণা আছে যে উইমেন ইন ডেভেলপমেন্ট আসলো, দেখা গেল যে নারীদেরকে আনা হচ্ছে বা নারী পুরুষের সাথে তুলনার ভিত্তিতে আনা হচ্ছে না। কিন্তু ওইখান থেকেও বড় হয়ে গেল যে ওয়াই হ্যাজ এগ্রিকালচার নেগলেক্টেড উইমেন, স্পেসিফিক্যালি রুরাল উইমেন। তো সেই ক্ষেত্রে আবার এনভায়রনমেন্ট কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন উইমেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট আসলো, তাতেও কিন্তু সমাধান আসেনি। তখন জেন্ডার ডাইমেনশনটা আসলো, যে আমি যদি শুধু উইমেনদের কথা বলি, সেখানে একটু তুলনামূলকভাবে না বলি, সেক্ষেত্রে আমি যে সমাধানটা চাই সেটা হচ্ছে না। সেই জন্য জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট আসলো, জেন্ডার অ্যান্ড রেজিলিয়েন্স আসলো, ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান আসলো, যেটা আমরা বাংলাদেশে না অন্যান্য দেশেও দেখেছি, বাংলাদেশেও আমরা করেছি 13 সালে। এই প্যারাডাইম শিফটটা হয়েছে এইখানে এসে, যখন আমরা দেখলাম যে জেন্ডার বেসড যেই সলিউশনসগুলি বা রেজিলিয়েন্ট মেকানিজমসগুলি, সেটা যদি আমরা শুধুমাত্র বাইনারি রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড উইমেন দেখি, সেখানেও যেমন ভুল হবে, শুধুমাত্র যদি উইমেনদের দেখি সেখানেও ভুল হবে। সো প্যারাডাইম শিফট যেটা হয়েছে, সেইখানে আমরা দেখেছি যে গ্র্যাজুয়ালি নোটিস করা শুরু হয়েছে যে এক্সপেরিয়েন্স, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, যে বিভিন্ন ভালনারেবিলিটি, নাজুকতা তারা একরকম ফেস করে, ঝুঁকি তারা একরকম ফেস করে, তাদের উপরে নানা ধরনের প্রভাব এসে পড়ে। আগে ছিল কোপিং মেকানিজমস, অর্থাৎ কোনো রকম টিকে থাকা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সাথে বা অন্যান্য ঝুঁকির সাথে। তারপরে আসলো ধীরে ধীরে খাপ খাইয়ে নেওয়ার কথা, অর্থাৎ অ্যাডাপ্টেশন। এরপরে আসলো রেসপন্সেস, অর্থাৎ আমি কিভাবে সাড়া দিচ্ছি এগুলিকে। এরপরে আসলো রেজিলিয়েন্স, এবং তারও অনেক পরে আসলো যে ভালনারেবিলিটির সাথে রেজিলিয়েন্ট না অ্যাড করলে আমরা শুধু মানুষকে ভালনারেবল বা নাজুক বা বিভিন্ন স্পেসিস এটা বলে যাব। সো কারা কারা ইনক্লুড হবে, কারা এক্সক্লুডেড আছে, তাদেরকে খুঁজে বের করা, বিভিন্ন লাইভলিহুড ফ্রেমওয়ার্ক বের হয়ে গেল। তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের সাথে দুর্যোগ ঝুঁকি হ্রাসকে একটা নেক্সাস করা অনেক দিন পর্যন্ত হয়নি, এবং সেটা কিন্তু 15 সালের পর থেকে দেখা গেছে যে আলোচনায় আসছে আন্তর্জাতিকভাবে। এবং গ্রামীণ এবং শহর, এবং এছাড়া অনেক সোশিও ইকোনমিক, এটা আমি আগেই বলেছি, ডিফারেন্সেস আছে। তো এই ডিফারেন্সেসগুলি আইডেন্টিফাই করতে যেই জেন্ডারের আলোচনাটা বেশি এসছে, এবং আমাদের অনেক রিসার্চ আছে ইতোমধ্যে আপনারা জেনেছেন। শুধু আমাদের না, আমি যেহেতু নিজেরটা ভালো জানি, এই জন্য নিজের রিসার্চগুলি তুলে ধরি, যে আমরা দেখেছি যে কেন উইমেনদের কথা বলবো, ওয়াই উইমেন। কারণ আমরা যে ছোট ছোট স্মল ইজ বিউটিফুল শুমেকারের কথা আপনারা জানেন, ছোট ছোট উদ্যোগের কথা জানি, যে তারা হয়তো বড় আকারে ফরেস্ট কনজার্ভ করছে না, কিন্তু ইন অ্যান্ড অ্যারাউন্ড ঐতিহাসিকভাবে তারা হোমস্টেড গার্ডেনিংটা, এখন যেমন কমিউনিটি ফরেস্ট্রি বলে, তারা কিন্তু এই কনজারভেশন রোলটা প্লে করে যাচ্ছেন, যার জন্য নলেজটাও বেশি। এবং কৃষি, আমি শুধু বলবো যে আরবান রুরাল ডিফারেন্সেস, আমি আগেই বলেছি, শুধুমাত্র আরবান রুরাল ডিফারেন্সেস বা শহর আর গ্রামের মধ্যে পার্থক্য তা নয়, কিন্তু শহর বলেন গ্রাম বলেন, আমরা একটা ক্লাস বেস সোসাইটি, হাইলি স্ট্র্যাটিফাইড একটা সোসাইটি। এইরকম সামাজিক স্তরবিন্যাসের একটা সমাজে যারা কৃষির সাথে জড়িত, যারা বনশূন্যতায় ভুগবেন, যাদের পানীয়ের জন্য সবসময় হাহাকার করতে হয়, পানীয় জলের জন্য, আমি তাদের কথা বলছি। কারণ আমরা সব ক্যাটেগরির কথা বলছি না, এবং আমাদের গবেষণাও দেখিয়েছে যে গ্রামেই বেটার অফ থেকে একদম মার্জিনালাইজ বা ল্যান্ডলেস বা ডেস্টিটিউট উইমেন মেন সবার পার্থক্য আছে।
এবং নারী পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে, এক নারীর সাথে আরেক নারীর পার্থক্য আছে। সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই কনজারভেশনে কাদের কথা বলছি সেটা আমরা মনে রাখতে পারবো। এবং আমরা এটা জানি যে মেজর রোল কোথায় কোথায় তারা করছেন, হোমস্টেড গার্ডেনিং, তারপরে হচ্ছে তাদের যে অ্যাডাপটিভ ক্যাপাসিটি সেটাও তারা দেখাচ্ছেন ফ্রম টাইম ইমমেমোরিয়াল। যেমন আমি মিড-90s থেকে কাজ করে যাচ্ছি, তো তখন থেকে বা আপনি যদি বলেন যে 1988 ফ্লাডের পর থেকে আর্লি 90s থেকে আমরা এগুলি দেখার চেষ্টা করেছি। এবং একটা বিষয় যে জেন্ডারের আলোচনায় কেন আমরা বলবো যে মেয়েদের কথা চলে আসে, সেখানেও আমরা জানি যে সোশিও কালচারাল ডিফারেন্সেসের কারণেই আসে। পাশাপাশি আরও কয়েকটা কারণ আছে, যে আমরা দেখি যে লার্জ স্কেল যে নেচার বেস সলিউশন সেগুলো জেন্ডার নিউট্রাল না। কারণ অ্যাফরেস্টেশন অনেক লার্জ স্কেলে যদি হয়, আমার যদি ফ্লাড প্রোটেকশনের জন্য যে কাজগুলি থাকে অনেক বড় আকারে হয়, যেটা কমিউনিটির বাইরেও যেতে হয়, কালচারাল রিজনে অনেক সময় ফিমেলদেরকে এই সব জায়গায় ইনক্লুড করা হয় না, অর্থাৎ বড় প্রজেক্টগুলোতে কমার্শিয়ালিতে করা যায় না। এবং তারা হচ্ছে হোম বেসড ওয়ার্কার, এবং তারা অনেক তারা তাহলে কি কিছুই করেন না? সেটা আমরা দেখেছি যে তারা তাদের হাউস হোল্ড মেম্বারদের প্রোটেক্ট করার জন্য অন্যান্য যেই বিলঙ্গিংস আছে, এনভায়রনমেন্ট আছে, সেগুলিকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তা আমাদের 2023 সালে আমাদের একটা বই পাবলিশ হয়েছে কোস্টাল ডিজাস্টার রিস্ক রিডাকশনে। ওখানে আমরা অনেকগুলি রিসার্চের ফলাফলও তুলে ধরেছি, যে যদি আমি বলি যে ক্লাইমেট চেঞ্জ ইনডিউস ডিজাস্টার্স, তারা কি তাদের হাউস হোল্ড যেই গৃহস্থালীর সদস্যদের বা গৃহ সদস্যদের বা পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য এবং অন্যান্য জিনিস রক্ষা করার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য। আপনারা সবাই ইকো ফেমিনিজম জানেন, আমি ফেমিনিস্টের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে আসলে আমাদের এক্সপেরিয়েন্স কি বলে। তো আমি একটা কাজ করেছিলাম IUCN-এর হয়ে এবং বন অধিদপ্তরের জন্য। অনেক বছর পরে বাংলাদেশে একটা ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজি হয়েছে, সেখানে আলাদা একটা সেকশন ছিল যেটা জেন্ডার ইস্যুস একদম সেপারেট করা, অর্থাৎ মেইন স্ট্রিমেই ওইটা ইনক্লুড না করে আলাদাভাবে জেন্ডার ইস্যুস। তো সেখানে আমরা যেই কাজগুলি দেখেছি সেটার কথা বলছি। এছাড়াও আমাদের আরেকটা ছিল অ্যাডাপ্টেশন টেকনোলজিসগুলি খুঁজে বের করা, আরও দুটো কাজ ছিল। একটা আমরা ICCR DRR চায়নার জন্য করেছিলাম, আর একটা আমরা ইক্যাড এবং শক্তি প্রজেক্ট এরকম বিভিন্ন প্রজেক্ট থেকে কিছু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এইগুলি লার্জ স্কেল, এটা নারী পুরুষ সবাই মিলে করছে। অর্থাৎ ফ্লোটিং গার্ডেনিং যদি বাইরে হচ্ছে তাহলে এখানে শুধু ফিমেলরা করছে না। তারপরে এটা হচ্ছে আপনার জলাবদ্ধ যে জায়গা আছে, নেচার বেস সলিউশন। আমি সারা বছর জলাবদ্ধ অবস্থায় থাকি এবং আমার কোনো খাওয়া দাওয়া নাই, আমি ভেজিটেবল প্রডিউস করতাম, সেই ভেজিটেবলটা বা শাকসবজি এখন আর হয় না, আমার নারকেল গাছটা হয় না, আমার উঠোনেও পানি থাকে, তাহলে তারা কি করবেন? এই যে স্মল স্কেল কিছু কিছু প্রকল্প আমরা দেখেছি নেওয়া হয়েছে, তাদের কাছ থেকেই ইন্ডিজেনাস কমিউনিটি থেকেই আইডিয়া নিয়ে কিছু কিছু প্রকল্প দেয়া হয়েছে, যে তারা যদি একটু জায়গা উঁচু করতে পারেন তাহলে তারা এখানে পট কাল্টিভেশন করতে পারছেন এবং সেটা তারা করছেন। তারা এখানে ফ্লোটিং গার্ডেনিং করছেন, এমনকি ওয়াটার লকড এরিয়াতে যে মাছগুলি ভেসে যেত সেই জায়গাগুলিও তারা নারী পুরুষ সবাই করছেন। এখানে আসলে জেন্ডার ডাইমেনশন থেকে আমরা এইটা বলবো। এবং আপনারা যদি জানেন যে চিংড়ি চাষের ফলে, আপনারা সবাই জানেন, যদি জানেন বলা ঠিক হলো না, যে চিংড়ি আসলে আমাদের কি ক্ষতি করেছে কোস্টাল বেল্টে, বিশেষ করে ম্যাক্সিমাম অ্যাডাপ্টেশন টেকনোলজিস আমরা উপকূলীয় অঞ্চলে দেখেছি। তো সেইখানে এখনও ডিবেট আছে যে চিংড়ির বদলে যদি ক্র্যাব কাল্টিভেশনটা হয় সেটা আসলে আমাদের পরিবেশের আবার ক্ষতি করছে কিনা, এটা আমরা এখনও জানি না, কিন্তু এখনও পর্যন্ত এটাকে ছোট্ট পরিসরে এখানে করা হচ্ছে। আমি বলেছি যে বাড়ির পাশে যদি বন্যায় কিন্তু এই পর্যন্ত তার ডুবে গেছিল, কিন্তু তারপর পরই চেষ্টা করেছেন ওই মাটিটা ব্যবহার করে, যে পলি থাকে আপনারা সবাই জানেন,
যে ওই মাটিটা ব্যবহার করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে তার ভেজিটেবলটা সময় মতো যেন হয়। এখানে আপনারা ফ্লোটিং গার্ডেন দেখছেন ওই একই রকম, যে সবজিগুলি তাদের বাজার থেকে কিনে খেতে হয়, এখন তারা বলছেন যে না, এখন আমরা নিজেরাই ওই গার্ডেন করে রেখেছি, অনেক লবণাক্ততা সহিষ্ণু যেই ফসলগুলি আছে সেগুলি আমরা করার চেষ্টা করি। এমনকি এটা ফ্ল্যাট প্লেনেও হচ্ছে। তো আমরা আরও ছোট ছোট কাজ দেখি, বিকজ যদি আমি পভার্টি স্ট্রাইকেন বা ভালনারেবল কমিউনিটির কথা বলি, তাহলে কিন্তু আমরা জানি যে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে তারা, এবার আমরা একটা দেখে এসেছি রায়েন্দা উপজেলাতে যে তারা কিছু টার্কি চাষও করছে, অর্থাৎ বাসায় অল্প জায়গা, কিন্তু তারা যদি ছোট্ট কোনো ফান্ডিং পান তাহলে তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওটা অ্যাডাপ্ট করে নিচ্ছেন, এবং এখানে আপনারা দেখছেন সেই তারা করছে। কোথাও কোথাও জেন্ডার ফ্রেন্ডলি শুধু মেয়েদের জন্য দেয়া হচ্ছে। একটা প্রশ্ন হয়তো আমি আপনাদেরও করতে পারতাম বা নিজেও করি, আমরা ওইখানে যে বলি যে এই প্রকল্পগুলি কেন মেলদেরকে দেয়া হয় না, বা পুরুষরা তো পারে এই কাজগুলি। তো 2-3টা উত্তর ছিল। এক হচ্ছে তাদের পুরুষেরা বাড়িতে থাকেন না, বিকজ দে হ্যাভ টু মুভ, তারা ইচ্ছা করে যে চলে যান তা না, ইন সার্চ অফ ওয়ার্ক, তারা দে হ্যাভ টু মুভ এলসওয়্যার, কাজের সন্ধানে। আবার আরেকটা উত্তর হচ্ছে যে অনেকেই আছে তারা টার্গেট করেন ফিমেল হেডেড হাউসহোল্ডসকে, অর্থাৎ ডিফ্যাক্টো ডিজোরে আপনারা ভালোই জানেন যে যাদের মেল পুরুষ সদস্য আছেন কিন্তু তারা ওইখানে থাকছেন না, ওই এলাকাতে থাকছেন না, তাদেরকেও ডিফ্যাক্টো হেড অফ হাউসহোল্ড বলা হচ্ছে। আর একটা হচ্ছে ডিজোরে, অর্থাৎ কেউই নাই। তো সেই সব মানুষকে টার্গেট করে ছোট ছোট স্মল স্কেলে। আর মেন বা পুরুষের জন্য জেন্ডার ডাইমেনশন থেকে দেখেছি আমরা যে ছোট ছোট প্রজেক্টে তারা লাভবান হন না, এবং এত অল্প পরিমাণ ইনভেস্ট থাকে এখানে যে এটা শুধু ফিমেলদের জন্যই বরাদ্দ থাকে। একটা মৌমাছি চাষের জন্য মাত্র 7,000 টাকা থাকে। তো 7,000 টাকা আসলে একটা পুরুষের একটা মৌমাছি চাষ বা একটা কিছু করার জন্য যথেষ্ট নয়। তো এইভাবেই আমরা আসলে দেখার চেষ্টা করেছি। যদি আমি যে এনভিএস বা নেচার বেস সলিউশনস আছে, তাহলে আমরা আরও মানে অ্যাডাপটিভ মেজারমেন্টটা আরও বেশি করতে পারবো, অর্থাৎ আমরা তাদের টিকে থাকার বা তাদের অভিযোজন কৌশল বা ব্যবস্থাপনাটা আরও ভালোভাবে পেতে পারবো। আর একটা হচ্ছে যে আমরা দেখেছি যে নারী পুরুষ সবার উপরে দুর্যোগের কী ধরনের প্রভাব পড়ে। আমরা এমনকি পুরুষের মেন্টাল হেলথের উপরেও একটা অ্যাসেসমেন্ট করেছি, যে যেহেতু ইনকাম করতে পারছেন না, আয় করতে পারছেন না, তিনি অন্য জায়গায় চলে যাওয়াটাকেই সলিউশন মনে করছেন, যদিও তার ওখানেও কোনো কাজ নেই। এই ধরনের মানসিক একটা ইম্প্যাক্ট বা প্রভাব হয়, সাইকোলজিক্যাল, নারী পুরুষ সবার উপরেই হয়। সেজন্য আমি যদি জেন্ডার ডাইমেনশন এই ইম্প্যাক্টসগুলি বের করতে পারি, যে পুরুষ তার অ্যাঙ্গার প্রকাশ করছে কোনো না কোনোভাবে, শুধুমাত্র হতাশা থাকে, ও চলে যাচ্ছেন অন্য জায়গাতে, অথবা তার ইমোশনটাকে দেখাতে পারছেন না, যার জন্য তার রোগাক্রান্ত হয়ে তার শরীরটাই আর আয়ের পর্যায়ে থাকছে না। এবং এই জন্য জেন্ডার বেসড যে প্রভাবগুলি হয়, আমরা নারী পুরুষ, শিশু, মেয়ে শিশু, ছেলে শিশু, কিশোর কিশোরী সবার উপরেই আমরা জেন্ডার বেস ইম্প্যাক্ট দেখার জন্য সাজেস্ট করেছি। এবং যারা যারা অ্যাডাপ্টেশন কৌশল গ্রহণ করেছেন, বিশেষ করে নেচার বেস, কারণ ওইখানে ইনগ্রেডিয়েন্টস আছে, খুব বেশি এক্সপেন্সিভ হয় না, আমি অনেক ছবি ছিল দেখাতে পারিনি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ভার্মিন কম্পোস্ট। তা আমি যদি জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন বলি, আমরা দেখেছি যে অনেক বেশি পার্সনসের ডিসএবিলিটি যারা আছেন তারাও এখানে ইনভলভ, এবং তারা স্মল স্কেলে করছেন, সাপ্লাই দিচ্ছেন গ্রামের মধ্যে, এবং সুন্দরভাবে এটা করছেন বাড়ির মধ্যেই। এইগুলি অনেক কিছু কমিউনিটিতে ইন্ডিজেনাস মেকানিজমস, আগে যেরকম আমরা কোপিং দেখেছি, এখন অ্যাডাপ্টেশন দেখেছি। এবং আমরা যেটা বলি যে মানুষে মানুষে অনেক পার্থক্য হয়। আমি একটু আগেই হয়তো প্রথমেই বলেছিলাম যে জেন্ডার বেসড বলতে আমরা আসলে ইনক্লুসিভ ইন্টারসেকশনালিটি লেন্স ব্যবহার করতে বলি,
যেমন নারীদের মধ্যে আলাদা আছে, পুরুষের মধ্যে আলাদা আছে, সেরকম বয়স ভিত্তিক আলাদা প্রোগ্রাম আমরা পলিসি নিতে হবে। ক্লাস বেস যেটা আমি বলেছি যে সোশিও ইকোনমিক ক্যাটাগরি, অ্যাবিলিটি, ডিসঅ্যাবিলিটি, এবং অবশ্যই আমাদের এথনিক বা ইন্ডিজিনাস কমিউনিটিজ আছেন। এই যে জিও ফিজিক্যাল স্পেসিফিক রেসপন্সেস যদি আমরা আসলে কাউন্ট করি, আমি একটা উদাহরণ দিই যে আমরা একটা ফ্ল্যাট প্লেনে গেলাম, সেখানে দেখলাম যে একটা গ্রামে নানা ধরনের মিষ্টি কুমড়া, এক্সপোর্টেবল পামকিন বা মিষ্টি কুমড়ো তৈরি করছেন বিভিন্ন কালারের, আর পাশের গ্রামে যে দেখলাম তারা জানেনই না, এবং তারা শুধু একই রকমের কুমড়া উৎপাদন করছেন। তো এবং বারান্দা ভরা, সব তো বিক্রিও করতে পারছেন। সো বাজেটারি অ্যালোকেশন আমরা যদি সব সোর্স থেকে করতে পারি, সব সোর্স বলতে আমরা বলছি যে আমাদের অনেক ধরনের অ্যাডাপ্টেশন ফান্ড আছে, আমাদের অনেক প্ল্যান আছে। আমি প্ল্যানগুলো পলিসির কথা আনলাম না, আপনারা সবাই জানেন যে আমাদের পার্সপেক্টিভ প্ল্যান আছে, বিশেষ করে আমাদের 5th 5-year প্ল্যান আছে, আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, আমাদের ডিজাস্টার রিস্ক রিডাকশনের জন্য ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এরকম আমাদের ল আছে। তো আমরা ট্রাস্ট ফান্ড যে নিজস্ব বাংলাদেশের সবই আমাদের আছে, কিন্তু আমরা দেখেছি যে বাজেটারি অ্যালোকেশন আসলে জেন্ডারের জন্য যে কাউন্ট করা হয়, সেই অ্যালোকেশনটা বিভিন্ন মন্ত্রণালয়ও আছে, কিন্তু সেটা আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা বলেছি। এবং আমি যে উদাহরণটা দিলাম যে আমরা কিন্তু ধরেন অনেকগুলি পোল্ডার্স আছে, কোস্টাল বেল্টেই বলি, যে আমরা একটা পোল্ডারে কাজ করতে যেয়ে দেখলাম যে নেচার বেস যে অল্টারনেটিভ লাইভলিহুডস আছে, সেটাও এক এলাকায় আছে, আরেক এলাকায় জানেই না যে মানুষ এগুলি করছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে মিডিয়ার একটা স্ট্রং রোল আছে, ডিসিমিনেশনটা হওয়া খুবই দরকার, এবং এটা যদি হয় ভালো মতো, তাহলে আমরা দেখেছি, আমাদের গবেষণা করে দেখেছি, দে আর অ্যাডাপ্টিং ওয়েল, এবং এটা সাস্টেইনেবল, অর্থাৎ তারা প্রতি বছরই করছেন, কিন্তু যেহেতু স্মল স্কেলে এবং তাদেরকে সাপোর্টটা মেইন স্ট্রিম বা মূল ধারায় নিয়ে আসা হয়নি, যার জন্য ওই সাপোর্টের তাদের আসলে প্রজেক্ট শেষ, তাদের অ্যাক্টিভিটিসে অনেক সময় লাইভলিহুড শেষ হয়ে যায়। এই জন্য এটা যদি আমি বেশি ছড়িয়ে দিতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদের আরও রিকমেন্ডেশনস আপনাদের কাছ থেকে আসবে। তো আমি যেটা বললাম যে আমরা ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রথম একটা হয়েছে 2013 সালে, পরে আবার আর একটা হয়েছে, সেখানে আমরা যেই কথাগুলি দেখছি, আমাদের একটা বইয়ের কথা বললাম যে কোস্টাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ, ভালনারেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স, এটা রাউটলেজ থেকে পাবলিশ হয়েছে। আরও কয়েকটা আপনারা দেখেছেন যে বিভিন্ন আর্টিকেলস আছে, নেচার বেস সলিউশন থেকে আরম্ভ করে আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি। তো এইটুকু বলে আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি।